সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে আজকে থেকে শুরু হচ্ছে নতুন কোর্স বাংলা প্রমিত লিখন, বানান ও উচ্চারণ। আর আজকের বিষয় হাতের লেখা। হাতের কাছে কাগজ কলম নিয়ে বসে যান, সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজন, পরিচালক অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র, রংপুর। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় তো হাতের লেখা, সুন্দর হাতের লেখা। তো সুন্দর হাতের লেখার জন্য শুরুতেই কি কি করণীয় আমাদের? যে বিষয়টা শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আমি যে বিষয় বলতে চাচ্ছি, সুন্দর হাতের লেখার জন্য অবশ্যই ভালো মানের পেন্সিল প্রয়োজন। আচ্ছা। এবং আমরা শুরুতেই শুরু করতে পারি পেন্সিল দিয়ে। প্রসঙ্গ পেন্সিল নিয়ে আমরা পেন্সিলকে মোটামুটি 18টি গ্রেডে ভাগ করতে পারি। এই 18টি গ্রেড বলতে এই গ্রেডগুলো আমরা বলতে পারি। এই 18টি গ্রেডে আমরা ভাগ করতে পারি। এই 18টি গ্রেডকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। ব্যবহারের দিক থেকে বিবেচনা করে পেন্সিলকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শক্ত পেন্সিল অর্থাৎ হার্ড পেন্সিল, মধ্যম পেন্সিল অর্থাৎ মিডিয়াম পেন্সিল, আর হচ্ছে নরম পেন্সিল। নরম পেন্সিল অর্থাৎ সফট পেন্সিল। আমরা দেখি কোন পেন্সিলটা লেখার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। আমরা সবচেয়ে বেশি উপযুক্ত যে বিষয়টা বলছিলাম, পেন্সিল লেখার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হচ্ছে মিডিয়াম সফট পেন্সিল, সেগুলো হচ্ছে লেখার জন্য উপযুক্ত। আর শক্ত অর্থাৎ হার্ড পেন্সিল সেগুলো লেখার জন্য উপযুক্ত, কিন্তু যারা উডের কাজ করে, যারা মেটালের কাজ করে, তাদের জন্য মূলত এই পেন্সিলগুলো মূলত খুব হার্ড লেখে এবং লেখার জন্য কাগজে লেখার জন্য এগুলো উপযুক্ত নয়। এগুলো কাগজে লিখতে গেলে হবে কাগজ হয় ছিঁড়ে যাবে, নাহলে লিড খুব যেহেতু হার্ড সেহেতু কাগজ ছিঁড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে এবং স্মুথলি লেখা যাবে না, যেটা হয় যে দ্রুত লেখার ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হবে। হ্যাঁ। আর আমরা নরম পেন্সিল বলতে যেটা বলছি সফট পেন্সিল, অর্থাৎ নরম পেন্সিল সেগুলো হচ্ছে মূলত ড্রয়িং পেন্সিল। এই পেন্সিলগুলো মূলত আমরা ড্রয়িং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অর্থাৎ ড্রয়িং পেন্সিল যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে মূলত সফট পেন্সিল। এই সফট পেন্সিলগুলো মূলত প্রথম অবস্থায় যদি দেখি আমরা 2B পেন্সিলটা মূলত মোটা হবে, ডার্ক হবে এবং ওগুলো আবার ডাস্টও বেরোবে। অতএব এই পেন্সিলটা লেখা যাবে না। আমরা অভিভাবক এবং শিক্ষার্থীর কাছে আরো একটু বলতে চাই, সেটা অনেকেই মনে করেন যে ডার্ক বোর্ডায় হলে লেখা ভালো হবে। এবং বিভিন্ন স্কুলে আমার অবলোকন হয়েছে যে এরকম বিভিন্ন স্কুলে 2B পেন্সিল দিয়ে লেখানো হয়। আসলে 2B পেন্সিল লেখার জন্য পেন্সিল নয়, এটা স্পষ্ট কথা আর কি। আমরা 2B দিয়ে লিখতে পারবো না। 2B দিয়ে লিখলে হবে কি, এটা ডার্ক হবে আর পেন্সিল তো ডাস্ট বেরোবেই, যেহেতু ড্রয়িং পেন্সিল এটার ডাস্টও বেরোবে। তারপর 3B পেন্সিলও এটা ড্রয়িং পেন্সিল, এটাতে আরো ডার্ক হবে। 4B তে পর্যায়ক্রমে ডার্ক হবে, এবার 7B পর্যন্ত পর্যায়ক্রমে ডার্কই হতে থাকবে। তো যেহেতু ডার্ক হবে সেহেতু আমাদের এটা লেখার জন্য উপযুক্ত পেন্সিল নয়। তাহলে মধ্যম পেন্সিল সেগুলো হচ্ছে মিডিয়াম সফট পেন্সিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেন্সিল যেটা হচ্ছে সেটা আমাদের বলি HB পেন্সিল, সেটা মূলত লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পেন্সিল। তা এই HB পেন্সিলটা দিয়ে লিখতে হবে মূলত HB পেন্সিলটা দিয়ে লিখতে হবে। আর এই পেন্সিলগুলোতে লেখা যাবে, তবে সবচেয়ে আমরা গ্রহণযোগ্য যে পেন্সিলটা অর্থাৎ সবচেয়ে গ্রহণযোগ্য আমাদের পেন্সিলের গায়ে এরকম লেখা থাকতে পারে HB। সামনের দিকে এনে দেখাই। HB মানের যে পেন্সিলগুলো সেটাই হচ্ছে মূলত আমাদের হচ্ছে লেখার জন্য উপযুক্ত পেন্সিল। এই পেন্সিলটা দিয়ে আমরা লিখতে পারবো এবং এর জন্য লিখতে পারবো। এটার লিড হচ্ছে মূলত 0 থেকে 0.11 পর্যন্ত লিডটা পেয়ে থাকি। আর যেহেতু আমরা শার্প করার সময় আমরা পেয়ে থাকি মূলত 0.5 থেকে 0.7 পর্যন্ত পেয়ে থাকি। আর আমরা শার্প পর্যায়ক্রমে করতে থাকবো এই কারণে যাতে আমাদের মোটা আবার না হয়।
লিডটা যেহেতু 11 পয়েন্ট, এটা লিডটা মোটা করা যাবে না। এই হচ্ছে পেন্সিল। আচ্ছা, পেন্সিল আমরা যেটা বললাম, পেন্সিলের ব্যবহার যেটা বললাম সেটা হচ্ছে এইচবি পেন্সিল অবশ্যই লিখতে হবে। পেন্সিলের ব্যবহার অর্থাৎ মাপাঙ্ক এবং অক্ষর লেখার ক্ষেত্রে মিডিয়াম সাইজ পেন্সিল এইচবি পেন্সিল ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন গ্রেডের ভিতরে লেখা যেতে পারে, তবে বিশুদ্ধ মুক্ত হস্তে লেখার জন্য, অর্থাৎ আমরা যেহেতু সুন্দর লেখার কথা বলছি, এই জন্য সুন্দর হাতে লেখার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ পেন্সিল হচ্ছে আমাদের এইচবি পেন্সিল। এই কথাটাই আমরা বলছি। পেন্সিল কিভাবে আমরা কর্তন করব, এখন যে পেন্সিল কিভাবে শার্প করব। পেন্সিল মূলত দুই ভাবে শার্প করা যেতে পারে। উত্তম শ্রেণীর লেখার জন্য পেন্সিলকে মূলত উপযুক্ত স্তরের হওয়া সঙ্গত। তেমনি আমরা যেভাবে আমরা শার্প করব সেটা হচ্ছে, একটা হচ্ছে বাটালির মতো করে, অর্থাৎ চ্যাপ্টার মতো করে আমরা শার্প করব না। বাটালি আমরা কাটার দিয়ে কাজ করব না, আমরা এন্ড অর্থাৎ শার্পনার দিয়ে। মূলত বাজারে এই ধরনের শার্পনার এবং বয়স বেশ বড় ভালো মানের শার্পনার পাওয়া যায়। এই শার্পনার দিয়ে আমরা শার্প করে নেব। আর শার্পনার দিয়ে শার্প করলে হবে কি, আমরা যেহেতু বলছিলাম 0.5 থেকে 0.7 পর্যন্ত, এই 0.5 মতো হবে শার্পনার দিয়ে শার্প করলে, এবং বেশ ভালো আর কি, ভালো হবে এই জন্য বলছিলাম। তাহলে আমরা শার্পনার করব, শার্পনার দিয়ে বাজারে বেশ ভালো ভালো উন্নত মানের শার্পনার পাওয়া যায়। আমরা সবসময় লক্ষ্য করবো যে লেখার সময় যাতে লিডটা মোটা হয়ে না যায়। যেহেতু আমরা 0.11 পর্যন্ত বলছি, 0.11 পর্যন্ত যদি না যায়, 0.5 থেকে 7 এর মধ্যে যদি থাকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যেতে পারি পেন্সিল ধরা এবং চালানোর পদ্ধতিতে। আমরা একটু মুখে বলে দিই। পেন্সিল মূলত যারা বাম হাত দিয়ে লেখেন তারা মূলত বাম হাত দিয়ে লিখবে, আর যারা ডান হাত দিয়ে লেখেন তারা ডান হাত দিয়ে লিখবে। হাতের আঙ্গুল থেকে 30 থেকে 35 মিটার বাইরে রেখে পেন পেন্সিল ধরতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। হাতের আঙ্গুল থেকে 30 থেকে 35 মিলিমিটার বাইরে রেখে পেন পেন্সিল ধরতে হবে। আমরা একটু ধরাটা দেখিয়ে দিব। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, পেন পেন্সিল অবশ্যই 14 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত হওয়া সঙ্গত। 14 থেকে 15 সেন্টিমিটার হবে। মুক্ত হস্তে লেখার সময় তর্জনী এবং বৃদ্ধ আঙ্গুলের চেপে ধরে লিখতে হবে। আর তর্জনী এবং বৃদ্ধ আঙ্গুল লেখার সময় চেপে ধরে লিখতে হবে। লেখার সময় অবশ্যই কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করতে হবে। কনিষ্ঠ আঙ্গুলটাকে প্রশস্ত রাখতে হবে। আচ্ছা, লেখার সময় কেবলমাত্র সামনের দিকে সামান্য কাত 20 থেকে 25 ডিগ্রি হতে হবে। মুক্ত হস্তে লেখার সময় পেন পেন্সিল এদিকে চাপ যাতে সৃষ্টি না, সেদিকে উত্তম আর কি চাপ যাতে সৃষ্টি না রাখে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুক্ত হস্তে লেখার সময় অনামিকা আঙ্গুলের কোনো ব্যবহার নাই। মুক্ত হস্তে লেখার সময় লেখা যেন আঁকা বাঁকা না হয় সেই দিকেও দৃষ্টি দিতে হবে। এইগুলো হচ্ছে পেন পেন্সিল ধরা এবং চালনার পদ্ধতি। আমরা এগুলো পর্যায়ক্রমে দেখে নিই। হ্যাঁ, কীভাবে ধরবো। যারা বাম হাত দিয়ে লেখেন তারা বাম হাত দিয়ে ধরবে। হাতের আঙ্গুল থেকে অবশ্যই 30 থেকে 35 মিলিমিটার বাইরে রেখে, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি দূরত্বে, অর্থাৎ লিড থেকে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি দূরত্বে ধরতে হবে। একটু সামনের দিকে চলে আসেন, তাহলে আমাদের শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে, এবং বডি একটু ডানে ঘুরিয়ে দেখাতে হবে। আমরা অবশ্যই লিড থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূরত্বে ধরে লিখব। একটা পেন পেন্সিল বলছিলাম 14 থেকে 15 সেন্টিমিটার হতে হবে। মুক্ত অবস্থা লেখার সময় বৃদ্ধ এবং তর্জনী আঙ্গুল দিয়ে চেপে ধরে লিখতে হবে। আমরা বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল ধরে লিখতে হবে। এই কনিষ্ঠ আঙ্গুলটা আর হচ্ছে মধ্যম আঙ্গুলের প্রেসার দিতে হবে। এই আঙ্গুলটার উপর প্রেসার দিতে হবে। আর মধ্যম আঙ্গুলের কোনো অনামিকার কোনো কাজ নাই। আর মধ্যম আঙ্গুলের উপর প্রেসার দিতে হবে, অনামিকার কাজ নেই। কনিষ্ঠ আঙ্গুলটাকে ব্যবহার করে লিখতে হবে। অর্থাৎ আমরা বলছি, যদি দেখে দিতে পারি তাহলে ঠিক এইভাবে ধরে এই আঙ্গুলটাকে ব্যবহার করে, মানে কি এইগুলো যাতে ব্যবহার না হয়। এইগুলো ব্যবহার হলে হবে কি, আমরা এগুলো ব্যবহার হলে পেজের মধ্যে দাগ পড়বে, নোংরা হবে। এই জন্য আমরা সবসময় বলি এই কনিষ্ঠ আঙ্গুলটাকে ব্যবহার করে যাতে লিখতে পারে সে। এবং অবশ্যই বৃদ্ধ আঙ্গুল তর্জনী আঙ্গুল চেপে ধরতে হবে, মধ্যম আঙ্গুলে প্রেসার দিতে হবে, অনামিকার কোনো কাজ নেই, কনিষ্ঠ আঙ্গুলটাকে ব্যবহার করে লিখতে হবে। এবং যখন লিখবে সে চাপ যাতে সৃষ্টি না, অর্থাৎ সে তার যদি পেন্সিল ধরা ঠিক থাকে
তাহলে অবশ্যই চাপও তখন প্রয়োগ হবে না। আচ্ছা, তখন চাপ প্রয়োগ হবে না, এবং চাপ যদি প্রয়োগ করে তাহলে দেখা যাবে লেখার সময় দ্রুত গতিটা ব্যাঘাত করবে, দ্রুত গতিতে লিখতে পারবে না সে। বা দ্রুত গতিতে হ্যাঁ, লিখলেও তার হাত ব্যথা করবে ব্যথা একটা করবে। সময়। এই জন্য আর এই বিষয়টার দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমরা যখনই আমরা কনিষ্ঠগুলো ব্যবহার করে লিখতে পারি, তখন একটা পেজের অনায়াসে আমরা একটা পেজের অর্ধেক অংশ সমানভাবে লিখতে পারি, অর্থাৎ আঁকাবাঁকা হবে না তখন। আচ্ছা, লেখা মূলত এই জন্যই আমাদের শিক্ষার্থীর লেখা, যারা ছোট শিক্ষার্থী যারা, তাদের মূলত এই জন্যই লেখাগুলো আঁকাবাঁকা হয় যে সে এই আঙ্গুলটাকে কনিষ্ঠ আঙ্গুলে কম্প্রেস করলে এইগুলোর ব্যবহার হয়। এগুলো যখন ব্যবহার হয়, এগুলো হয় তখন ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়াটা থেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে, এটা আমরা বলছি। তাহলে আমরা পেন্সিল ধরার পদ্ধতি আমরা জেনে নিলাম, এই হচ্ছে বিষয়। আর ইরেজার আমরা অনেক সময় লক্ষ্য করি, ছোট ছোট শিক্ষার্থী যারা থাকেন তারা ইরেজার ব্যবহার করতে ইচ্ছুক। লেখার সময় দেখা যাচ্ছে লেখা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা লিখতে পারতেছে না, আঁকাবাঁকা হচ্ছে, তখন ইরেজার ব্যবহার করে। আমরা বলছি সুশ্রী লেখার ক্ষেত্রে ইরেজার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ ঘষে মেজে দেখা যায় নষ্ট করে ফেলে আর লেখাটাকে নষ্ট করে ফেলে। অতএব আমরা এই ইরেজার ব্যবহার থেকে সম্পূর্ণ নিষেধ করি। তবে হ্যাঁ, ইরেজার ব্যবহার করতে পারে, রাবার ইউজ করতে পারবে। কখন? যদি দেখা যায় পেজের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো দাগ পড়ছে, লেখার ক্ষেত্রে নয়, অন্য জায়গায় অন্যভাবে দাগ পড়ে গেছে, আমরা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইরেজ করে নিই, ওই জায়গাটা ইরেজ করে নিই, কিন্তু লেখার ক্ষেত্রে ইরেজ নয়, ইরেজ করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। অঙ্গভঙ্গি, লেখার সময় অঙ্গভঙ্গি, ঠিক যে কথাটা বলছিলাম, অঙ্গভঙ্গির দিকে বিশেষ লক্ষ্য রাখবেন। শিক্ষার্থী যাতে লেখা শুরু করা সহজ এবং স্বাভাবিক অবস্থায় বসে থাকতে পারে। সামনের দিকে একটু ঝুঁকবে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মাথা একটু ঝুঁকে নিল, কিন্তু বডি যাতে সম্পূর্ণ ঝুঁকে না পড়ে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা পেন্সিল ধরা ঠিক হচ্ছে না, পেন্সিল এখানে কাছে ধরছে, সেজন্য সে বডিটা যেহেতু লেখা দেখতে পাচ্ছে না, সেহেতু বডি ঝুঁকে লিখতেছে। এই বডি যখনই ঝুঁকে লিখবে, তখনই দেখা যাচ্ছে সে আবার বডি উপরে উঠে নিচ্ছে, আবার বডি ঝুঁকচ্ছে, আবার উঠে নিচ্ছে, তাতে হচ্ছে কি তার কালেক্ষেপণ হচ্ছে লেখার ক্ষেত্রে, এবং মাথা ব্যথা করে। এই জন্যই কিন্তু লেখার সময় বিশেষ করে মাথাটা ব্যথা করে। তা আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষার্থী যাতে এই লেখার ক্ষেত্রে তার বডি যাতে সম্পূর্ণ ঝুঁকে না লেখে। আর পেন্সিল যদি সে স্বাভাবিকভাবে ধরতে পারে, তাহলে তার আর বডি ঝুঁকতে হবে না আর কি। এই হচ্ছে আমাদের বিষয়। তা আমরা শিক্ষার্থীদের বলবো যে কোনোভাবেই সে বডি ঝুঁকে না লেখে, মাথা একটু ঝুঁকুক, তাতে কোনো ক্ষতি নেই, স্বাভাবিকভাবে যাতে লিখতে পারে। আমাদের এই পেন্সিল ধরা থেকে শুরু করে অঙ্গভঙ্গি পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এখন আমরা বলতে পারি পেন্সিল ধরা কিভাবে ধরতে হবে, পেন্সিলটা কি মানের হবে, পেন্সিলটা কিভাবে কাটতে হবে, এই বিষয়গুলো আমরা সবকিছুই জেনে নিলাম। এবারে কি জেনে নিব? আমরা যে স্বরবর্ণ, অর্থাৎ যে শিক্ষার্থী শিশু শিক্ষার্থী আছেন আমাদের, সেই শিক্ষার্থী লেখার ক্ষেত্রে প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় যদি বলি, আমরা তাকে অবশ্যই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কে অবগত থাকতে হবে। এই বিষয়ে যাতে শিক্ষার্থী সম্পূর্ণরূপে অবগত থাকে। স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, এগুলো সম্পর্কে তাকে অবশ্যই অবগত থাকতে হবে। আচ্ছা, যেমন আমরা যদি বলি এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, এই বর্ণগুলো সম্পর্কে সম্পূর্ণই অবগত থাকতে হবে। আমরা দেখে নিচ্ছি স্ক্রিনে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আর লেখার ক্ষেত্রে আরো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন করে, সেটা হচ্ছে আমরা মাত্রাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহন করে। যে মাত্রার দিক থেকে বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়, এবং বিশেষ করে অর্ধমাত্রা আর মাত্রাবিহীন বর্ণ, এই বর্ণ সম্পর্কেও সম্পূর্ণরূপে অবগত থাকতে হবে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি। আমরা কি একটু মুখে বলে বলে দিব? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। এটা অবশ্যই মনে রাখতে হবে, পূর্ণমাত্রার বর্ণ কয়টি এবং কি কি সেগুলো মনে রাখতে হবে। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, রি, খ, গ, মূর্ধন্য থ, ধ, প, তালব্য, এগুলো হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 10টি, এ, ওই, ও, ঔ, উমো, ইয়, খন্দক্ত, নিঃস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে মাত্রাবিহীন বর্ণ। এই 10টি হচ্ছে মাত্রাবিহীন বর্ণ।
এই সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। আচ্ছা, ঠিক যেমন আমরা বর্ণমালাকে আমরা 50টি বর্ণমালার মধ্যে বর্ণ হচ্ছে 50টি, এই 50টি বর্ণমালাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি মাত্রার দিক থেকে বিবেচনা করে। আচ্ছা, মাত্রার দিক থেকে বিবেচনা করে যেমন আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, এরকম আমরা যে হাতের লেখাটা লিখি এই বিষয়ে যদি আমরা শিক্ষার্থীদের বলতে চাই, আমরা যে হাতের লেখাটা লিখি সেই হাতের লেখার আমাদের নির্দিষ্ট একটা নাম আছে। মূলত এই নির্দিষ্ট নামটা হচ্ছে স্বরূপা বর্ণ। এই স্বরূপা বর্ণ আমাদের হস্তলিপির বর্ণ। এই বর্ণ দিয়ে আমরা মূলত লিখতে হবে আমাদেরকে। আর আমরা আদর্শ লিপি সম্পর্কে জানি যে আদর্শ লিপি হচ্ছে লিপির নাম, এটা হচ্ছে ডবল স্ট্রোকের ফন্ট। এই ডবল স্ট্রোকের বর্ণ এটা মূলত হাত দিয়ে লেখা যাবে না, এটা পড়তে পারবেন আপনি। আমাদের বিভিন্নভাবে আমরা পড়তে পাবো, বই পুস্তকে, পেপারে, বিভিন্ন অ্যাড মিডিয়া, এগুলো আমাদের আদর্শ লিপি বর্ণটা ব্যবহার করা হয়। আর যেটা সিঙ্গেল স্ট্রোকে মূলত লেখা হয়, অর্থাৎ একদার বিশিষ্ট রেখা দিয়ে যে বর্ণ লেখা হয় সেটাই মূলত আমাদের স্বরূপা বর্ণ। এই বর্ণটা আমাদের হস্তলিপির বর্ণ। এই বর্ণটা আমাদেরকে লিখতে হবে। এই বর্ণটাকে আমরা বলি স্বরূপা বর্ণ। কাকে বলে আমরা বলি, তাহলে যে বর্ণ নিজে নিজে রূপ নিয়ে প্রকাশিত হয় মূলত তাকে স্বরূপা বর্ণ বলে। তাহলে আমরা দেখে নিতে পারি স্বরূপা বর্ণ আমরা দেখে নিচ্ছি, যে বর্ণ নিজেই নিজের রূপ নিয়ে প্রকাশিত হয় তাকে স্বরূপা বর্ণ বলে। এই হাতের লেখার সুবিধার দিক থেকে বিবেচনা করে এই স্বরূপা বর্ণকে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব আকৃতির বর্ণ, গোলাকৃতির বর্ণ, ভিন্নাকৃতির বর্ণ। এই মোট 3টি ভাগে ভাগ করতে পারি আমরা লেখার হাতের লেখার সুবিধার দিক থেকে বিবেচনা করে। অর্থাৎ আমরা যেমন যে কথা বলছিলাম মাত্রার দিক থেকে আমরা যেহেতু বর্ণমালাকে 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক অনুরূপ হাতের লেখার সুবিধার দিক থেকে বিবেচনা করে আমরা বর্ণমালাকে 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বকৃতির বর্ণ, গোলাকৃতির বর্ণ, আর হচ্ছে ভিন্নাকৃতির বর্ণ। আমরা যদি বকৃতির বর্ণতে যদি দেখি, ব-আকৃতির বর্ণগুলো আমরা দেখে নিব। আকৃতির বর্ণগুলো আমরা দেখছি, 13টি ব-আকৃতির বর্ণ। সেই 13টি বর্ণ আমরা দেখে নিচ্ছি স্ক্রিনে। অর্থাৎ বকে অনুকরণ করে যে বর্ণগুলো লেখা হয় সেগুলোই মূলত ব-আকৃতির বর্ণ। আচ্ছা, হচ্ছে রি, ক, খ, ঘ, ঝ, থ, ধ, ফ, ব, 29টি জ, বয়সন র, মূর্ধন্য ষ, 29টি অ। এই 13টি বর্ণ হচ্ছে বকৃতির বর্ণ। এই বকৃতির বর্ণ অর্থাৎ যে কথাটা বলছিলাম আমরা, বকে অনুকরণ করে যে বর্ণ লেখা হয় সেটি হচ্ছে বকৃতির বর্ণ। আচ্ছা, আমরা কি বোর্ডে একটু দেখিয়ে দিব? হ্যাঁ, বোর্ডে আমরা দেখিয়ে দেব। দেখার আগে যে কথাটা বলছিলাম আমরা, বোর্ডে দেখার আগে যে কথাটা বলি, বকৃতি বর্ণগুলো লিখবো কিভাবে সেই বিষয়টা আমরা জানবো। আচ্ছা, এই বকৃতির বর্ণ মোট 13টি। আমরা মূলত যে বিষয়টা যেমন গাইডলাইন ব্যবহার করা হয় মূলত, আসলে আমরা যে কথাটা বলি বাংলা খাতায় মোটামুটি ভাবে আমরা বলতে পারি বাংলা লেখা যায়, যে বাংলা লেখার জন্য বাংলা খাতা, আর ইংরেজি খাতা হচ্ছে ইংরেজি লেখার জন্য। আচ্ছা, আর হচ্ছে সাদা খাতায় মূলত আমরা মনে করি যেরকম অঙ্ক লিখবে, বাচ্চারা অঙ্ক লিখবে, শিক্ষার্থী অঙ্ক করবে, সেজন্য সাদা খাতা। আসলে মূলত আমাদের তো আসলে সাদা খাতাই লেখা উচিত, আমরা সাদা খাতায় লিখবো। আর বাংলা খাতা দেওয়া হয় বাংলা লেখার জন্য। আর এটা আমরা স্কুলে মূলত বেশিরভাগ ব্যবহার করতে পারি, যেটা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যেরকম ক্লাস 5 পর্যন্ত কিংবা 4 পর্যন্ত আমরা বলি যে এরকম বাংলা খাতায় তুমি বাংলা লেখো, আর ইংরেজি খাতায় ইংরেজি লেখো, অঙ্ক খাতায় অঙ্ক লেখো। কিন্তু পরীক্ষার সময় দেখা যায় তাকে বাংলা পরীক্ষার সময় কিন্তু বাংলা খাতা দেওয়া হয় না বাংলা লেখার জন্য। তো সেখানে কিন্তু তার যে গাইডলাইন ব্যবহার করে যে লেখার যে শুদ্ধতা এবং সুশ্রী হয়, সেখানে কিন্তু সে পরীক্ষার খাতায় কিন্তু সেই সুশ্রীটা থাকে না। আচ্ছা, যেহেতু তাকে আমরা কৌশলগত দিকটা যেহেতু আমরা তাকে রপ্ত করতে পারিনি, এর আগে রপ্ত করে দিতে পারিনি, এই জন্য তার হাতের লেখাটা কিন্তু
দেখা যাচ্ছে যে বাংলা গাইডলাইনের খাতার মধ্যে তাকে ভালো হচ্ছে, কিন্তু ওই বাংলা লিখছে কিন্তু সাদা খাতা যখন লিখছে তখন কিন্তু হাতের লেখা সেরকম থাকছে না। এই বিষয়টা আমরা আগে অবলোকন করব, আসলে কিভাবে আমরা গাইডলাইনটা কেনই বা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। আসলে বাংলা খাতা তো বাংলা খাতাই, বাংলা লেখার জন্য। এটা আসলে আমরা এখন যদি বোর্ডে গেলে দেখতে পেলাম বকৃতি বর্ণ, আমরা যে কথাটা বলছিলাম, অর্থাৎ বকে অনুকরণ করে যে বর্ণগুলো লেখা হয় সেটাই মূলত বকৃতি বর্ণ। তাহলে আমরা ব লেখাটা কিভাবে লিখবো? আমরা একটু বোর্ডে চলে যাব। আমরা বলছিলাম ব লেখার নিয়ম। অর্থাৎ ব লেখার নিয়ম হচ্ছে যত বড় মাত্রা হবে ঠিক উচ্চতাও ততটুকুই হতে হবে। আচ্ছা। ঠিক মাত্রা যতটুকু উচ্চতা ততটুকু হতে হবে। এটা আমাদের সাদা খাতার মধ্যে যখন সাদা পেজে যখন লিখবো। আচ্ছা। আমরা কিন্তু গাইডলাইন এখন ইউজ করছি না, গাইডলাইন ব্যবহার করছি না। এখন আমরা বলছি যে মাত্রা যত বড় হবে উচ্চতা ঠিক তত বড় হবে। যদি মাত্রা এতটুকু হয় তাহলে কিন্তু উচ্চতা এত বড় হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এটা করা যাবে না। কিংবা মাত্রা যদি এতটুকু হয় তাহলে উচ্চতা এতটুকু করা এটাও যাবে না, এটাও হবে না। আচ্ছা। তাহলে আমরা বলছিলাম বকে অনুকরণ করে যে বর্ণগুলো লিখবো সেটা হচ্ছে বকৃতির বর্ণ। তাহলে ব লেখার নিয়ম ঠিক যত বড় মাত্রা হবে এর উচ্চতা ঠিক তত বড় হতে হবে, কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে। তারপর নিয়ে এসে ভূমিতে লাগবে। এই হচ্ছে ব, যখন সে সাদা খাতা লিখবে। বিষয়টা এরকম। আচ্ছা, যদি আমরা গাইডলাইন খাতা যদি ব্যবহার করতে চাই তাহলে কি লিখবো? যেহেতু গাইডলাইন দেওয়া আছে আমাদের খাতার মধ্যে 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন। আমরা মধ্যবর্তী অবস্থানের কথা বলছিলাম। আমরা মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করে দিব শিশু শ্রেণীর শিক্ষার্থীর জন্য। অবশ্যই মধ্যবর্তী অবস্থানটা তাকে চিহ্নিত করে দিতে হবে। আচ্ছা, গাইডলাইনের কাজ হচ্ছে উচ্চতা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অক্ষরটা কত বড় হবে। এখানে আমাদেরকে গাইডলাইন দেওয়াই আছে। এখন থেকে আমরা বলতে পারি যে যেহেতু গাইডলাইন দেওয়া আছে সেহেতু আমাদেরকে মাত্রা অত বড় দিতে হচ্ছে। আচ্ছা। মাত্রা অত বড় দিতে হচ্ছে, এটা আমরা এখানে আমরা বাধ্য হচ্ছি। তা আসলে আমাদের গাইডলাইন আসলে দেওয়া হচ্ছে এই কারণেই যে ওই খাতা যে কোম্পানি তারা কিন্তু তাদের নিজের স্বার্থে এই ব্যবহারের ক্ষেত্রে কিংবা তার বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে সে এই গাইডলাইন দিয়ে রাখছে তুমি বাংলা খাতার মধ্যে বাংলা লেখো। আসলে সে উল্টো একটা কাজ করে রাখছে যে তারা উচ্চতাটা নিয়ন্ত্রণ করে রাখছে। আমরা যে কথাটা বলছিলাম যে যত বড় মাত্রা হবে এর উচ্চতা তত বড় হবে, এই কথা বলছিলাম। কিন্তু এখানে উচ্চতাটা সে নিয়ন্ত্রণ করেই রাখছে। এখন আমাদেরকে বাধ্য হচ্ছি, আমরা উচ্চতা যেহেতু নিয়ন্ত্রণ করা আছে সেহেতু আমরা মাত্রা অতটুকু দিতে বাধ্য হচ্ছি। তাহলে আমরা মাত্রা অত বড় দিয়ে দিলাম, মাত্রা যত বড় আছে ঠিক উচ্চতা তত বড় হলো। এখন কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থায় আসলাম। ভূমিতে সে রেখে দিলাম। মাত্রা উচ্চতা কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে, তারপর নিয়ে এসে ভূমিতে লাগলাম। আমরা তো ব লেখাটা দেখেই নিলাম, ব আকৃতির অন্য বর্ণগুলো আমরা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ফেয়ার এন্ড লাভলি সিনেমা এক্সপ্রেস, প্রযোজনা রেজানুল কবির মাসুম। ফিল্মে যাওয়া বললেই হয় না, হয়তো আমার উপকার হতে পারে।
তোরে কত ভালোবাসা দিবার পরে দেখবেন সোমবার সন্ধ্যা 7:45। অবিশ্বাস্য অফার ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রামের সাথে 100 গ্রাম ফ্রি, বাঁচলো টাকা 10। সাদার নতুন নাম ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে আজকে থেকে শুরু হয়েছে নতুন কোর্স বাংলা প্রমিত লিখন, বানান ও উচ্চারণ। আর আজকের বিষয় হাতের লেখা। চলে যাচ্ছি ক্লাসে। হ্যাঁ, আবার বিরতির যেটা- আগে ব আকৃতির বর্ণ দেখছিলাম। জি, আমরা তাহলে আমরা বলছিলাম বকে অনুকরণ করে যে বর্ণগুলো লেখা হয় সেগুলো মূলত ব আকৃতির ব বর্ণ। আকৃতির তা আমরা বর্ণ। ব যদি লিখতে পারি তাহলে আর 12টি বর্ণ ব সহ মোট 13টি বর্ণ আমরা লিখতে লিখতে পারবো। তাহলে আমরা ব আকৃতির বর্ণতে বল যে লেখার যে বিষয়টা বলছিলাম, মাত্রা যতটুকু হবে এর উচ্চতা ঠিক ততটুকু থাকতে হবে। আচ্ছা, কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে ঠিক যত বড় মাত্রা আছে ঠিক ওই প্যারালালে আসতে হবে কিন্তু। আচ্ছা, অর্থাৎ বাড়তি হয়ে যাতে এই অংশটা বের হয়ে না যায়, এটা বের হয়ে যাওয়া যাবে না পেটের অংশটা, এবং কম্প্রেসের ভিতরে যাতে না ঢুকে এটাও করা যাবে না, এটাও করা যাবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে ঘুরে নিয়ে এসে ভূমিতে রাখতে হবে। এই হচ্ছে ব। তাহলে আমরা দেখি আগে বকে অনুকরণ করে সবগুলো বর্ণ লেখা যায় কিনা। তাহলে ব থেকে পিছনে যদি আমরা আকৃতি দিতে পারি তাহলে ক হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, যদি ফোটাতেই তাহলে হবে বয়সনে র। র। ঠিক মধ্যবর্তী হয়ে আসলাম। তাহলে হলো মূর্ধন্য ষ। হ্যাঁ, মূর্ধন্য ষ হয়ে গেছে, 29 হয়ে গেছে, 29 জ হয়ে গেছে, ফ হয়ে গেছে, এখানে অনেকগুলো বর্ণ হয়ে গেছে। আবার যদি এখানে দিতে পারি আমরা, আচ্ছা, আমরা আরেকটা বর্ণের অংশ দেখে নিব। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম আচ্ছা, বলে প্রশ্ন করুন। আমরা যখন বটা লিখবো ডিরেক্টলি কিভাবে লিখবো? আচ্ছা, এটা কিন্তু আমাদের বিশেষজ্ঞ একটু আগেই একবার দেখিয়েছে, আপনার জন্য আবারও দেখিয়ে দেব। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আচ্ছা, শিক্ষার্থীর জ্ঞাতার্থে যে কথা দিয়েছেন, হ্যাঁ জি, আমরা শুনতে আমরা পাচ্ছি। শিখেছি মানে প্রথমে উপর থেকে বাম দিকে আসবে, তারপরে নিচে যাবে, তারপরে উপরে উঠবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা দেখিয়ে জানা দিচ্ছি। শিক্ষার্থী আমাদের সাথেই থাকুন। আমরা আরেকবার একটু ব লেখা দেখিয়ে দিব কিভাবে শুরুটা করেছি। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম যে আদর্শ লিপি, তার আগে যে কথাটা আমি এর আগে বলছি, হয়তো উনি জানতে পারছে, কিন্তু আবারও সেই প্রশ্নটা করছে। আমি শিক্ষার্থী ওই হয়তো উনি শিক্ষার্থীর জ্ঞাতার্থে এখন থেকেই আমাদের সাথে যুক্ত আমরা হয়েছে, ওই এই কারণে শিক্ষার্থীর জ্ঞাতার্থে প্রশ্নটি বলছি করেছে। যে আমরা আদর্শ লিপি, আদর্শ লিপি কিন্তু একটা লিপির নাম, এটা একটা বর্ণ। এই বর্ণ আমরা পড়তে পারবো, দেখতে পারবো, কিন্তু লিখতে পারবো না, এটা ডবল স্টকের। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা যে পেন দিয়ে কিংবা পেন্সিল দিয়ে যে বর্ণ লিখি সেটা সিঙ্গেল স্টকের, অর্থাৎ একদার বিশিষ্ট রেখা দিয়ে যে বর্ণটা হবে এটি হচ্ছে আমাদের সর্ববর্ণ অর্থাৎ হস্তলিপির বর্ণ। তা আমরা সিঙ্গেল স্টকে লিখবো বর্ণগুলো। আমরা বকৃতি বর্ণের কথা যে কথা বলছি, বকৃতি বর্ণ উনি পর্যায়ক্রমে কিভাবে লিখবে সেই কথাটা বলছে। আমরা বলছিলাম প্রথমেই মাত্রা হবে, তারপর হবে উচ্চতা। আচ্ছা, অর্থাৎ ঠিক যত বড় মাত্রা হবে, যদি আমরা এটা মনে করি 1 নম্বর, তাহলে 2 নম্বর হবে এটা। তাহলে আমাদের মাত্রা প্রথম, তারপর উচ্চতা। তা আমরা এখানে বলছি এই কারণেই যে যেহেতু আমরা ছোট শিক্ষার্থীদের বলছি, যেহেতু বাংলা খাতার মধ্যে গাইডলাইন দেওয়া থাকে, এখানে উচ্চতাটা নির্ধারণ করা থাকে। অর্থাৎ যত বড় উচ্চতা আছে ঠিক তত বড় মাত্রা দিতে হয়। তা আমাদেরকে এই কথাটা বিবেচনা করে আমাদেরকে করতে হচ্ছে কি, আগে মাত্রা তো দিতেই হচ্ছে আমাদেরকে সেখানেও, তবে উচ্চতাটা যত বড় ঠিক তত বড় যদি মাত্রাটা থাকে। আচ্ছা, এখানে গাইডলাইন খাতা যেটা ব্যবহার করে সে বাংলা খাতা যখন ইউজ করবে তখনকার ব্যাপার, কিন্তু সাদা খাতা যখন সে লিখবে তখন অবশ্যই প্রথমে মাত্রা হইতে হবে, তারপর উচ্চতা হইতে হবে। এবং সর্বক্ষেত্রে মনে রাখতে হবে যে ব কিন্তু আমাদের পূর্ণমাত্রার বর্ণ। আচ্ছা, অর্থাৎ বয়ের সামনের অংশ মাত্রা আছে, পিছনের অংশ মাত্রা আছে। অর্থাৎ যেহেতু সামনের অংশ মাত্রা আছে,
এবং পিছনের অংশ মাত্রা আছে, সেহেতু সেটা পূর্ণমাত্রার বর্ণ। তারপর যে কথাটা বলছিলাম, উনি যে কথাটা বললো, প্রথমে মাত্রা, তারপর উচ্চতা, কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে ঠিক যত বড় মাত্রা আছে ঠিক এই প্যারালালে আসতে হবে। আচ্ছা, কম বেশি করা যাবে না। এর বের হয়ে যাওয়া যাবে না, তখন মাত্রা ছোট হয়ে যাবে। আবার ভিতরে ঢোকা যাবে, তখন আবার মাত্রা বড় হয়ে যাবে। তাহলে নিয়ে এসে ভূমিতে লাগবে। এই হলো ব। তাহলে আমরা এটা এক পেলাম, এটা 2 পেলাম, এটা 3 পাবো, তারপরটা 4। ঠিক এইভাবে পর্যায়ক্রমে আমরা সিঙ্গেল স্টকগুলো দিয়ে দেব। আচ্ছা, এই হচ্ছে ব। তা আমরা বলছিলাম বকে অনুকরণ করে যে বর্ণগুলো লেখা হয় সেটাই মূলত ব আকৃতির ব বর্ণ। আকৃতির বর্ণ। তাহলে দেখি আমরা বকে অনুকরণ করে আর 12টি বর্ণ লেখা যায় কিনা। তাহলে ব লিখলাম, ঠিক খ এবং ডি আকৃতি দিতে পারি। তারপর ধ এবং ফ। ঠিক এইভাবে করে আমরা 13টি বর্ণ লিখব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু 13টি বর্ণ পেয়ে গেলাম। আমাদের ব আকৃতি বর্ণে 13টি বর্ণ পেয়ে গেছি। পেয়ে গেছি। আমরা এখন ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি, আচ্ছা, একটা একটা করে। আমরা এবারে আলাদা আলাদা করে লিখবো। আমরা একটার মধ্যে ব বর্ণের মধ্যেই কিভাবে অন্য বর্ণগুলো লেখা যায় সেটা দেখে নিয়েছি, এবার আমরা আলাদা আলাদা করে দেখে নিব। আরো শিক্ষার্থীর যারা শিশু শ্রেণী প্রথম পর্যায়ে যারা লেখে, তাদের জন্য আমি অভিভাবকদের কাছে আর একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, যখন সে এই কথাটা না বললেই নয়, তাহলে আরো স্পষ্ট হবে বিষয়টা। যখন শিশু শ্রেণীর শিক্ষার্থী যারা প্রথম অবস্থায় যারা লেখেন, তাদেরকে অবশ্যই অভিভাবক কিংবা যে শিক্ষক তার হাতের লেখা সম্পর্কে জ্ঞানদান দিবে, পাঠদান দিবে, তাকে অবশ্যই সেই শিশু শিক্ষার্থীকে অবশ্যই পেন্সিল ধরা পদ্ধতিটা অবশ্যই জানাতে হবে প্রথমে। আচ্ছা আচ্ছা, পেন্সিল ধরার পদ্ধতি তাকে অবশ্যই জানাতে হবে, এবং পেন্সিল ধরার পদ্ধতি হওয়ার পরে তাকে প্রথম ধাপ যেটা আমরা বলি, সে পেন্সিল দিয়ে সিঙ্গেল স্টকে দাঁড় দিতে পারে কিনা। অর্থাৎ আমরা লক্ষ্য রাখি যে যারা শিশু শিক্ষার্থী তারা কিন্তু অনেক সময় এই সোজাটা রেখা দিতে যে এরকম বাঁকা হয়ে যাচ্ছে। তা এই সোজা রেখাটা যাতে সে বাঁকা করে না করে, পেন্সিল ধরা ঠিক থাকতে হবে, আর সে যাতে এই সোজা রেখাটা সোজা দিতে পারে। আচ্ছা, এরকম আমরা পর্যায়ক্রমে কয়েকটি প্রথম ধাপে যেটা বলি, যে সে এরকম কিছুটা আঁচড় দিতে পারে কিনা। অর্থাৎ এরকম একটা আঁচড়, ঠিক এরকম একটা আঁচড়, ঠিক এরকম একটা আঁচড়, ঠিক এরকম একটা আঁচড়, ঠিক এরকম একটা গোল চিহ্ন, এটা দিতে পারে কিনা। তাকে আগে বর্ণ লেখা দেখার দরকার নেই। সে আগে যে বর্ণ লিখবে সেই বিষয়টা আমরা বলছি না, যে প্রথমে তাকে বর্ণ লেখা দেখা হোক সেটা না। আসলে সে পেন্সিল চালানোর পদ্ধতিটা ঠিক আছে কিনা, আচ্ছা। পেন্সিল সে ঠিকভাবে চালনা করতে পারছে কিনা, পেন্সিল সে ধরতে পারছে কিনা, এই বিষয়টা অভিভাবক এবং যে সাথে ওই পাঠদানটা দিবে সে যাতে অবশ্যই এই বিষয়টা অবলোকন করে। তাহলে হবে কি, সে যখন সিঙ্গেল স্টকে যখন দাঁড়গুলো সোজাভাবে দিতে পারবে, তার জন্য বকৃতির বর্ণগুলো অন্তত তার জন্য স্পষ্ট হয়ে আসবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা এবারে বাকি অক্ষরগুলো দেখে নিব। ব, আমরা একটু মুখে বলে বলে দিব। ব আকৃতির বর্ণ লিখে নিচ্ছে আর কি। ব আকৃতির বর্ণ 13টি, সেটা বলে নিই। ব আকৃতির বর্ণ, ব আকৃতির বর্ণ আমরা দেখে নিচ্ছি বোর্ডে। তেরোটি। তাহলে আমরা বলছিলাম 1 নম্বর গাইডলাইন,
2 নম্বর গাইডলাইন। আচ্ছা, মধ্যবর্তী অবস্থান, অবশ্যই তাকে মধ্যবর্তী অবস্থান চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে। তাহলে যেটা কথা বলছিলাম, যেহেতু সেই গাইডলাইন খাতা ইউজ করবে, মাত্রা ঠিক যত বড় ঠিক তত বড় উচ্চতা হইতে হবে। মাত্রা উচ্চতা সমান সমান তাহলে কোনোভাবেই এই পেটের অংশটা বাড়তি বের হয়ে আসবে না, এটা আসা যাবে না। তাহলে ব, আবার এদিকেও কোনোভাবে বাড়তি বের ভিতরে ঢুকবে না, এটাও করা যাবে না। ব লিখতে পারলাম। আবারও গাইডলাইন দিই, 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন। মধ্যবর্তী অবস্থান, মাত্রা উচ্চতা। আমরা বলছিলাম বকে অনুকরণ করে অবশ্যই ব আকৃতি বর্ণ লিখতে হবে। তাহলে আমরা ব লিখি আবারও, ঠিক যত বড় মাত্রা ঠিক তত বড় উচ্চতা হলো। কিছু অংশ ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে ঘুরে নিয়ে এসে ভূমিতে লাগলো। এখন আমরা আকৃতি দেব। মধ্যবর্তী অবস্থান থেকে কিছুটা নিচে নামবে, কিন্তু গোল হবে না। এই আকৃতি যখন যত বড় হবে ঠিক তত বড় তখন মাত্রা হয়ে আসবে। তখন বকে অনুকরণ করে আমরা আকৃতি দিতে পারছি এবং আকৃতিটা কোনোভাবে গোল হবে না। এই গোল করলে এটা ফিল করার প্রশ্ন আসে, তখন ডবল স্টক হয়ে যাওয়ার প্রশ্ন আসে। আর এখানে তখন শিক্ষার্থী তখন ফিল করার প্রশ্ন আসবে, বেশি করে পেন্সিলের ব্যবহার বাড়বে। এইভাবে যদি যখন ফিল করতে করতে দেখা যায় পেন্সিলটা খাতাটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে দেখতেও খারাপ লাগবে, তখন আর সুশ্রী হবে না, কিন্তু তখন লেখাটা খারাপ হবে দেখতে। তো আমরা এই কথা, এটা যেহেতু সিঙ্গেল স্টকের লেখা, সেহেতু আমরা বলছি যেহেতু সিঙ্গেল স্টকের লেখা সেহেতু সে আকৃতিতে কোনো গোল দিবে না। আচ্ছা, তাহলে আমরা ক লিখতে পারলাম। অবশ্যই মধ্যবর্তী থেকে অবশ্যই কিছুটা নিচে আসতে হবে। আবারও 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন। মধ্যবর্তী অবস্থান, মাত্রা উচ্চতা অবশ্যই সমান সমান হইতে হবে। আচ্ছা, আবারও ব লিখি। যেহেতু আমরা বলছিলাম বকে অনুকরণ করে প্রতিটা বর্ণ লিখতে হবে। ব, বয়ের উপরে যদি আমরা আকৃতি দিতে পারি তাহলে রি হয়ে যায়। রি, অবশ্যই রি হচ্ছে আমাদের অর্ধমাত্রা বর্ণ, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের অর্ধমাত্রা দিয়ে দেই। অর্ধমাত্রা বর্ণ। তাহলে আমাদের ব হলো, ক হলো, রি হলো। মাত্রা উচ্চতা 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন। মধ্যবর্তী অবস্থান, আবারও ব, মাত্রা উচ্চতা সমান হলো, কিছু ছাড় দিয়ে মধ্যবর্তী অবস্থানে ঘুরে নিয়ে আসলাম। ঠিক এই প্যারালালে আসতে হবে। আমরা আবারও বলছি, ঠিক এই প্যারালালে আসতে হবে। খ, ক্ষয়ের যদি আমরা আকৃতি দিতে পারি তাহলে খ হয়ে গেল। খ হচ্ছে অর্ধমাত্রার বর্ণ, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের হাতে আর 7-8 মিনিট সময় আছে। আমার মনে হয় আমরা 13টি বর্ণ লেখা দেখে নিতে পারবো। আমরা খ অর্ধমাত্রার বর্ণ, এইদিকে সবচেয়ে বেশি বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে উল্লেখ্য এই ক্ষয়ের আকৃতিতে কোনোভাবে বাড়তি হয়ে এখানে বের হয়ে না আসে, কিংবা এইদিকে যদি উপরে না আসে। আমি খ এবং রিটাকে অন্যভাবে লিখে দেখাচ্ছি, যাতে আমাদের সুশ্রীর ব্যাপারটা যদি বলি, তাহলে আমরা যদি আমরা রি এইভাবে লিখি,
দেখা গেল মাত্রা উচ্চতা ঠিক থাকলো, অর্ধমাত্রা বর্ণ যেহেতু এর এই অংশ দেখা গেলো এখান থেকে বাড়তে বের হয়ে আসলো, তখন মাত্রা থেকে বের হয়ে আসলো, এই বের হয়ে আসা যাবে না। আচ্ছা, বের হয়ে আসা যাবে না, তাহলে যাবে না। সুশ্রী থাকবে না, লেখা সুন্দর হবে না। যদিও সিঙ্গেল স্টকের লেখা আমরা বলছিলাম, যেহেতু হস্তলিপিতে যে বর্ণ নিজের রূপ নিয়ে প্রকাশিত সেটাই হস্তলিপির বর্ণ এবং হস্তলিপির সর্ববর্ণ, কিন্তু সর্ববর্ণ যে নির্দিষ্ট যে মাপকাঠি আছে, অর্থাৎ মাপাঙ্কর কথা যে বলছি আমরা, যে কলা কৌশলের উপর ভিত্তি করে যে হাতে লেখা সুন্দর করা সম্ভব, সেই কথাটা যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই এই আকৃতিটা কোনোভাবেই বাড়তি হয়ে বের হয়ে উপরে উঠবে না, কিংবা বাড়তি হয়ে আবার এখানে বের হয়ে আসবে না, তাহলে সুশ্রী থাকবে না, কিন্তু তাহলে এটা রি হলো না, লেখাটা দেখতে সুন্দর লাগবে না। ঠিক অনুরূপ ভাবে যদি খ যখন লিখবো আমরা, যদি খ লিখতে চাই, মাত্রা উচ্চতা সমান ঠিকই হলো, কিন্তু খয়ের আকৃতিটা বের হয়ে আসছে, এখানে এই আকৃতির মাত্রা মধ্যবর্তী অবস্থান থেকে বের হয়ে আসছে, যখনই বের হয়ে আসবে তখনই কিন্তু আর খ থাকবে না, খ বিস্ত্রী হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে আর কি। খারাপ লাগবে। আর আমরা যেহেতু সুন্দর এর কথা বলছি, সবাই সুন্দরের পূজারী, সেহেতু আমরা বলছি যে সুন্দরভাবে লিখতে গেলে, সিঙ্গেল স্ট্রোকে লিখতে গেলে এই কলা কৌশলটা অবশ্যই রপ্ত করতে হবে, এবং সেই বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীরা অবশ্যই এখন থেকে অবগত থাকবে, যে যাতে কোনোভাবেই যাতে বিশেষ করে বকৃতির বর্ণের যে আকৃতিগুলো আছে সেগুলো যাতে কোনোভাবে মাত্রা থেকে কিংবা মধ্যবর্তী অবস্থান থেকে বাহিরে হয়ে বের হয়ে না যায়। আরেকটা যে বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে, আমরা বকৃতির বর্ণ অর্থাৎ যেগুলো অর্ধমাত্রার বর্ণ, মূলত যেগুলো অর্ধমাত্রার বর্ণ, সেগুলোতে যেমন খ যদি মনে করি আমরা, খ হচ্ছে অর্ধমাত্রা বর্ণ, 1 নম্বর গাইডলাইন ভেদ করে কিছু অংশ উপরে উঠে আসতে হবে, আচ্ছা, উচ্চতার এই অংশটা অবশ্যই অর্ধমাত্রা বর্ণতে বের হয়ে আসতে হবে। ডির বেলাও ঠিক তাই, কিছু অংশ উপরে উঠে আসতে হবে। শুধুমাত্র আমরা যে বর্ণটা লিখছি, এখন যে বর্ণটা লিখছি অর্ধমাত্রা বর্ণে লিখব। 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন। মধ্যবর্তী অবস্থান। আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, আমরা শুধু এই অক্ষর লেখাটা দেখে নিব। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম, এই ধয়ের বেলা শুধুমাত্র 1 নম্বর গাইডলাইন ভেদ করে উপরে উঠে আসবে না। আচ্ছা, এই ধয়ের বেলা শুধুমাত্র হবে না, হবে না, এই জায়গাটা হবে না। আচ্ছা, ধয়ের ঠিক আকৃতিটা ঠিক বাড়তি থেকে বের হয়ে আসবে না, এটাও হবে না, এইদিকে উপরে উঠে আসবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের বকৃতি বর্ণের মধ্যে আজকে বোধহয় বেশি করা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না। আমরা তাহলে বকৃতি আমরা বর্ণের মধ্যে 5টি বর্ণ 5টি আজকে বর্ণ দেখে নিলাম। দেখে নিলাম। আগামী ক্লাসে হয়তো বাকি বর্ণগুলো দেখে নিব। আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো হোমওয়ার্ক থাকলে যদি বলে দেন। হোমওয়ার্ক, আসলে হোমওয়ার্ক বলতে আমরা যে কথাটা বুঝি, আমরা তো হোমওয়ার্ক যে দিতে পারি, যেটা সেটা হচ্ছে আমরা ছোট শিক্ষার্থীর ব্যাপারে যেটা বলতে চাই, আমরা টিপস দিতে চাই, সেটা হচ্ছে, আমি আবারও বলতে চাই যে যদি ছোট শিশু শিক্ষার্থী, অভিভাবকদের কথাতে বলতে চাই, সেটা হচ্ছে শিশু শিক্ষার্থীদের ব্যাপারে সে যাতে উৎসাহিত হয়, লেখার ক্ষেত্রে উৎসাহিত হয়, সেই বিষয়টা মনোযোগ দিতে হবে, এবং সে ঠিকভাবে আঁচড় কাটতে পারছে কিনা প্রথম অবস্থায় সেই বিষয়টা অবলোকন করলেই তার হাতে লেখা সুন্দর হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আঁচড় কাটাটা মূলত দেখতে পারে সে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। হাতের লেখা সুন্দর একটি ক্লাস আমরা করে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দূরপাঠের শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।